17 বছরের দুঃশাসন, একটা দীর্ঘ অন্ধকার রাতের মতো, যেখানে মানুষের মুখে তালা, তরুণদের স্বপ্নে শেকল, ন্যায়ের দাবিতে গুলির শব্দ। দেশ ছিল এক দম বন্ধ সময়ের ভেতর বন্দী। তবু এক অন্ধকারের ভেতর থেকেই জেগেছে আলোর সন্তানরা, যারা বুক চিতিয়ে বলেছে, আমরা অন্যায় মেনে নেব না। তাদের রক্তেই লেখা হয়েছে নতুন ভোরের প্রতিশ্রুতি। বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম, একটি পরিবার যার ইতিহাস ছুঁয়ে আছে বংশীয় ঐতিহ্য। আরও আছে প্রতিহিংসার মিথ্যা অপবাদের, যুদ্ধাপরাধের বিচারের রায়ঘর। আরও আছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বিভীষিকাময়ের গোপন আয়নাঘরের মতো ঘৃণ্যতম কাহিনী। সালাউদ্দিন কাদের চৌধুরী একজন অন্তঃপ্রাণ রাজনীতিকের নাম, আর আজকের প্রজন্মের আলোচনায় উঠে আসছে চৌধুরী পরিবার। রাউজানের এক প্রভাবশালী রাজনৈতিক বংশে 1949 সালের 13ই মার্চ জন্ম নেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাঁর পিতা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান আমলের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই পরিবার পূর্ব বাংলার রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছে। রাজনীতি, ক্ষমতা ও বিতর্ক যেন এই পরিবারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সাদিক পাবলিক স্কুল থেকে শুরু করে নটরডেম কলেজ ও পরে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1979 সাল থেকে শুরু করে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 2010 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের 23টি অভিযোগ আনা হয়। 2013 সালের 1 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে 9টি অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তার পক্ষ থেকে আপিল করা হলে আপিলের রায়ে 2015 সালের 18ই নভেম্বর একটি অভিযোগ থেকে মুক্তি দেয়া হলেও অন্য অপরাধের জন্য ফাঁসির সাজা বহাল থাকে। তাতেও তিনি মাথা নত করেননি তৎকালীন শেখ হাসিনার কাছে, বরং তিনি তার পরিবারকে অভয় দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত না করার জন্য। রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে, মেরে তার এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারিনি, ওই তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতো হয়তো উনি তো যুদ্ধ অপরাধী। আমি চাই না যে ওরকম ভাবে কারো টর্চার হোক। এত বড় সুঠামদের অধিকারী ছিলেন তিনি। তিনি কখনোই কারো কাছে মাথা নত করেননি। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে আনফিনিশড অটোবায়োগ্রাফি পাবলিশ করেছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, সেটার মধ্যে কিন্তু বারবার করে উল্লেখ করা আছে যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন নতুন নতুন রাজনীতিতে আসে, উনি নেতা মেনে নিয়েছিলেন আমার দাদা ফজলুল কাদের চৌধুরী সাহেবকে। অনেকবার লেখা আছে যে ফজলুল কাদের চৌধুরী সাহেবের হাত ধরেই সে অনেকবার কলকাতায় গিয়েছেন, ইসলামাবাদ গিয়েছেন। সে আসলে ধরে নিয়েছিলেন যে বাংলাদেশে অথবা তখন তৎকালীন ইস্ট পাকিস্তানের মধ্যে যদি কোনো নেতার পিছনে দাঁড়াতে হয় তো সেটা হবে গিয়ে ফজলুল কাদের চৌধুরী। এখন পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাহেব তার নিজের দল গঠন করেন, তার নিজের ধরনের একটা রাজনীতিতে চলে আসেন।
শেখ মুজিবুর রহমান সাহেব যখন কোনো সময় আটকে যেত, তখন সে ফজলুল কাদের চৌধুরীর থেকেই ধার নিত, টাকা পয়সা নিত। ধার তো আর বলবো না, কারণ টাকা ওটা তো কোনো সময় ফেরত পরিশোধ করা হয়নি। তো এই ধরনের একটা সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমি স্বীকার করি, এটা পুরো বাংলাদেশে সকলেই জানে। আব্বা 1974-এর শেষের দিকে বাংলাদেশে ফিরে আসেন। জিয়াউর রহমান সাহেবের সাথে আলাপ আলোচনা করে 1979-এ উনি প্রথমবার ইলেকশনে দাঁড়ান। তখনও কিন্তু শেখ হাসিনা পলিটিক্সে আসেননি। আমি এটা 1980s-90s-এর কথা বলছি। যখন কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস শুরু হয়ে যেত, নেগোশিয়েটর হিসাবে কিন্তু বেগম জিয়ার পক্ষ হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকেই পাঠানো হতো। পরের দিকে আব্বার সাথে যখন ইন্টারন্যাশনালি একটা ক্ল্যাশে চলে আসে, কারণ যেটা বলি আমি যে আমার বাবার জন্য আব্বা অত রিজিড পলিটিশিয়ান ছিলেন না, কিন্তু হ্যাঁ উনি অনেক জোরে কথা বলতেন, সবাই মনে করতো উনি খুব রাগী মানুষ। কিন্তু যখন পলিটিক্সের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে আসে, তখন কিন্তু আব্বা কম্প্রোমাইজ করতে রাজি ছিলেন। কিন্তু একটা জায়গায় উনি কোনো সময় কম্প্রোমাইজ করতে চাননি, ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সভরেন্টির উপরে। বাংলাদেশের উপরে যে বিদেশি কোনো চাপ সৃষ্টি করা হবে, অথবা বাইরের কোনো রাষ্ট্র যে বাংলাদেশের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিবে যে কারা ক্ষমতায় থাকবে বা কীভাবে দেশ পরিচালনা করা হবে, এই জিনিসটার মধ্যে আব্বা কোনো সময় কম্প্রোমাইজ করেননি। যেহেতু কম্প্রোমাইজ করেননি, আপনি তো বুঝতে পারেন যে এখানে একটা বড় চাপ ওনার উপরে চলে আসে যে তুমি আইদার কম্প্রোমাইজ করবা অথবা তোমাকে আমরা কোনো না কোনোভাবে নিউট্রালাইজ করে ফেলবো। শেখ হাসিনার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল, গ্রেনেড হামলার মধ্যে কিন্তু অনেক চেষ্টা করেছিল যে আমার বাবাকে ওই গ্রেনেড হামলার মধ্যে জড়ানোর। তাদের কাছে কোনো এভিডেন্স ছিল না, আর তারা এভিডেন্স বানাতেও পারেনি। তো ওই কারণে আব্বাকে ওই মামলার মধ্যে দেওয়া হয়নি। তবে শেখ হাসিনাকে কিন্তু কানে কানে ফিসফিস করে বলা হয়েছিল যে এই মামলার মধ্যে যদি আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢুকাতে পারেন, তাহলে রাস্তা খুব সহজ হয়ে যায়। অনেক চেষ্টার পরেও যখন এটা সম্ভব হয়নি, তখন তারা আবার চিন্তা করলো যে এখন ওনাকে যদি আমাদের রাস্তা থেকে সরাতে হয়, তাহলে কি করা যায়। তাদের প্ল্যান হলো, ঠিক আছে, তাকে এখন আমরা এই আইসিটির মাধ্যমে তাকে আমরা কোনো না কোনোভাবে জেল করব। তো আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে হয়তো আব্বাকে হত্যা করা হবে না। এটা আমাদের ভুল ছিল। আমরা আসলে হাসিনাকে চিনতে ভুল করেছিলাম। ওনার ভিতরে যে কি ধরনের, আমি তো মনে করি যে ওনার মধ্যে এরকম ঘৃণা খালি আমার বাবার প্রতি না, পুরো বাংলাদেশের জাতির প্রতি একটা ঘৃণা রয়ে গেছে। কারণ তার বিশ্বাস হচ্ছে গিয়ে যে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়েছিল, তখন ওটা একটা বড় বিট্রেয়াল ছিল যে আমার বাবাকে হত্যা করলো, আমার বাবা স্বাধীন করেছে বাংলাদেশকে, আর আমার বাবাকে তোমরা হত্যা করলা। তো ওনার মধ্যে কিন্তু ওই বিষটা রয়ে গেছে, এখনও রয়ে গেছে আমি মনে করি। 2015 সালের 22শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 12:45 মিথ্যা অজুহাতে মানবতা বিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লাশ দাফনে তৎকালীন সরকার আর এক নির্মমতার পরিচয় দেয়। অতি দ্রুত লাশ দাফনের জন্য চাপ প্রয়োগ করে। স্থানীয় প্রশাসনকে দিয়ে স্থানীয় জনগণকে আটকে দেয়া হয় সেই লাশ দাফনে। কিন্তু মানুষকে থামানো যায়নি। অসংখ্য মানুষ দলে দলে অংশগ্রহণ করে তাঁর জানাজায় এবং তাঁকে চিরনিদ্রায় শায়িত করেন গভীর শ্রদ্ধায়, মমতায়, ভালোবাসায়। আল্লাহর মেহেরবানি, আমরা সম্মানের সাথে আমার বাবাকে দাফন করতে পেরেছি। আমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। আপনাদেরকে বলতে চাই আবারও, যাকে মানুষ বাংলার বাঘ হিসাবে চিনে, সে কোনো সময় প্রাণ ভিক্ষা চাবে না। গতকাল তার সাথে যখন আমরা শেষবার দেখা করলাম, আমার বাবার শেষ কথা সেটাই ছিল, তোমার
এই 6 ফুট 2 ইঞ্চি লম্বা বাপ কারো সামনে মাথা নিচু করবে না। 2014 সালে ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী অভিযোগ করেন যে রায়ের খসড়া আগেই অনলাইনে প্রকাশিত হয়েছে। এই ঘটনার পর তাঁদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয় এবং অভিযোগ ওঠে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আব্বা একজন, আমি বলবো যে এটা ন্যাশনাল লেভেল লিডারশিপের মধ্যে হয়তো একজন ব্যক্তি যাকে সবাই মানত আর সবাই জানতো, যে ওই বলতো না ঠোঁট কাটা, বলে ফেলতো, চোরকে চোর ডেকে ফেলতো, ডাকাতকে ডাকাত ডেকে ফেলতো। হাসিনা আসলে কি জিনিস সেটাও আব্বা বলে ফেলেছিল। আপনার মাস্টার প্ল্যানটা তারা যতদূর পেরেছিল তারা কিন্তু বেশ সাকসেসফুলি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। একটা জায়গায় ওরা ধরা খেয়ে গেছে, একটা জায়গায় ওনারা সব ক্যালকুলেশনের মধ্যে একটা ক্যালকুলেশন করতে ভুলে গেছে, দেশের জনগণ। এই দেশের জনগণকে আপনি যদি ক্যালকুলেশনের মধ্যে না রেখে মাস্টার প্ল্যান সাজান তাহলে হয়তো সময় লাগবে, কিন্তু এক সময় গিয়ে আপনি ফেল করবেন। সেখানেই ফেলিয়ারটা এসেছে। ওনারা বাংলাদেশের মানুষকে আসলে মানুষ হিসেবে দেখেনি তো, তারা মনে করেছিল যে আমরাই তো রাজা বাদশাহ, আমরাই যেভাবে চালাবো তোমরা প্রজারা সব কিছু মেনে নেবা। বাংলাদেশের মানুষ কারো গোলাম না, আর বেশি করে আওয়ামী লীগের গোলামি জীবনেও তারা করবে না। আর মোজাফফর আহমেদ চৌধুরী নিজাম, তিনি 1979-80 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখেছেন সংসদ সদস্য হিসেবে। তখন তিনি নবম শ্রেণীর ছাত্র। সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি অনেক বড় মাপের নেতা ছিলেন। ছোটবেলায় তিনি দেখেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী কখনো যুদ্ধ অপরাধী হিসেবে এই অঞ্চলে কোনোভাবেই লিপ্ত ছিল না। শুধুমাত্র রাজনীতির প্রতিহিংসার কারণে তাঁকে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের বিচারের সম্মুখীন হতে হয়। আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনা যেভাবে অন্যভাবে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছে, ওইটা কোনো অবস্থাতে রাঙ্গুনিয়ার মানুষ মেনে নেয় নাই। রাঙ্গুনিয়ার মানুষ না, তথাপি চট্টগ্রামের কোনো জনসাধারণ ওইটা মেনে নেয় নাই। অন্যভাবে ওনাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। যেহেতু উনি যদি ওইরকম কোনো যুদ্ধ অপরাধের সাথে জড়িত থাকলে উনি রাউজানে রাঙ্গুনিয়া ফটিকছড়িতে কীভাবে নির্বাচিত হয় জনগণের ভোট নিয়ে? আর ওইটা একটা মিথ্যা, এবং উনি আওয়ামী লীগের আতঙ্ক ছিল বিদায় ওনাকে এই মিথ্যা মামলা দিয়ে তৎকালীন সরকার ফাঁসির কাস্টডিতে ওনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করাইছে। তার জন্য আমরা এটার তীব্র প্রতিবাদ জানাইছি এবং বর্তমানেও জানাচ্ছি। 73 বছর বয়সের ব্যবসায়ী নুরুল আমিন সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় কোনো মানবতা বিরোধী কাজে সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পৃক্ত ছিলেন না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের মাথা ব্যথার কারণ। তিনি ওআইসির মহাসচিব হিসেবে নির্বাচন করার পর ভারত তাঁকে নিয়ে শেখ হাসিনাকে দিয়ে চক্রান্ত শুরু করেন। ওনাকে ভারতীয় এজেন্ট রর মাধ্যমে কিভাবে ওনাকে স্তব্ধ করে দিতেই পারে সেই চেষ্টা করেছে ওনারা লাস্ট পর্যায়ে শেখ হাসিনা সরকারের মাধ্যমে ওনারা সফল হয়েছে। কিন্তু আমরা রাঙ্গুনিয়াবাসী, আমরা তো আমাদের অভিভাবক শেষ হয়ে গেছে, পশ্চিমারা এখানে আসছে, আমরা দেখেছি, আমরা রোড ঘাটে তখন ইয়ং তো কোনোদিন সালাউদ্দিন সাহেবকে এখানে আর্মির সঙ্গে আসতেও দেখিনি। এবং অনেকে এখানে কেউ বলতে পারবে না যে কোনো লোককে এরা নির্যাতন করে ধরাই দিয়েছে। এরা আসে নাই তখন আমাদের সঙ্গে প্রায় বছর কাছাকাছি বয়সে। ওরা কীভাবে পারে? ওনারা তো তখন একজন লন্ডন ছিল আর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তখন লেখাপড়া করতেছে আমাদের ব্রিজের। সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না, হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উল্লেখ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক রাঙ্গুনিয়া উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ শওকত আলী নূর। পা থেকে মাথা পর্যন্ত একজন রাজনীতিবিদকে যদি আমরা দেখে থাকি তাহলে তিনি হচ্ছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। উনি
সবসময় জনগণের সাথে ছিলেন, সাধারণ মানুষের সাথে ছিলেন, সবসময় এদেশের এই এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িত ছিলেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিভাকে কোনো রকমে দমন করতে পারছিল না, পার্লামেন্টে ওনার সঙ্গে পেরে উঠে পারছিল না। তখন স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং স্বৈরাচারী শেখ হাসিনার দল নানাভাবে ওনাকে ঘায়েল করার চেষ্টা করেছিল এবং সর্বশেষ ওনাকে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করে। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের নামে সাজানো মিথ্যা ও হয়রানিমূলক মামলার ফাঁদ পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করেছিল। ইতিহাস জানে এ বিচার ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধের নগ্ন মঞ্চ। সেই অদম্য মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, যেন রাজনৈতিক ঋতু বদলালেও এর ধারাবাহিকতা থাকে। এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর মতোই তিনি সতর্ক করেছিলেন যাতে ক্ষমতার পালা বদলে এই ট্রাইব্যুনাল আবার কারো বিরুদ্ধে অন্যায় ও নির্যাতনের হাতিয়ার না হয়। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে। ভাগ্যের কি নির্মম হৃদয় বিদারক পরিহাস, যে ট্রাইব্যুনালের রায়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আজ সেই একই ট্রাইব্যুনালই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে। হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সময় যেন নিজের বিচার নিজেই লিখে দিয়েছে। অন্যায়ের জন্য নির্মিত মঞ্চ একদিন ফিরে এসেছে অন্যায়ের কারিগরের দোরগোড়ায়। ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না, আর অন্যায়ের বিচার সে নিজের উপায়ে নিজের সময়েই করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ঠ পুত্র 2015 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে হুমাম কাদের চৌধুরী আলোচিত একটি নাম। আলোচিত সমালোচিত হুম্মাম কাদের চৌধুরী 2016 সালের 3রা আগস্ট পুরনো ঢাকার আদালত এলাকা থেকে নিখোঁজ হন। 6 মাস কোনো খোঁজ নেই। পরিবারের দাবি তিনি গুম হয়েছেন রাষ্ট্রীয় বাহিনীর হাতে। এক অশ্রুসিক্ত মায়ের চোখ সব সময় খুঁজে ফিরত নিখোঁজ হওয়া, গুম হওয়া আদরের প্রিয় সন্তানকে। 2017 সালের মার্চে হঠাৎ ভোররাতে রহস্যজনকভাবে ফিরে আসেন হুম্মাম, চুপচাপ, ক্লান্ত, নিঃশব্দ। বছর কয়েক পর এক সাক্ষাৎকারে তিনি মুখ খোলেন। তিনি বলেন যে তিনি 7 মাস ছিলেন আয়না ঘরে, যেখানে মানুষকে নিজের প্রতিবিম্ব দেখানো হয়, কিন্তু সেখানে আলো নেই, আছে শুধু নির্যাতন আর ভয়। সেই গোপন স্থান আয়না ঘরে 7 মাস আটক রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল তাঁকে। তাঁর জীবনের লক্ষ্য একটাই, বাংলাদেশে যেন আর কোনো দিন আয়নাঘরের মতো ঘর তৈরি না হয়। আব্বাকে হারানোর 10 মাস পর আমাকে গুম করা হয়। আবার নতুন করে নির্যাতন শুরু। 7 মাস গুম ছিলাম। বের হয়ে আসার পরে আমাকে তো বলা হলো যে দেশে থাকতে পারবো না। চেষ্টা করেছিলাম, ওই আম্মাদের কথা শুনে, আমার পরিবারের প্রেশারে চেষ্টা করেছিলাম দেশের বাইরে থাকার। আমার জন্য সম্ভব না। আমি বাইরের রাষ্ট্রে গিয়ে বসবাস করার মতো মানুষ না। আর তার সাথে সাথে বিদেশে থেকেও সারাক্ষণ খবর নিতাম দেশে কি হচ্ছে, এলাকায় কি হচ্ছে, রাঙ্গুনিয়াতে কি হচ্ছে। তো এইসব শুনে আর পারিনি, দেশে চলে এসেছি। চেয়ারম্যান সাহেবকে বলে এসেছিলাম, তারেক রহমান সাহেবের সাথে কথা বলেই আমি দেশে ফিরে এসেছিলাম। চেয়ারম্যান সাহেব আমাকে কিন্তু একদম খোলাভাবে বলে দিয়েছিল, আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি যেটা ভালো মনে করবো সেটা করবা, আমার তরফ থেকে কোনো প্রেশার নাই তোমার উপরে। স্যার আপনি যদি অনুমতি দেন আমি চলে যাচ্ছি। ওই যে অনুমতি তোমার চেতে হবে না, তোমার যেটা ভালো মনে করে।
স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার চাচ্ছিল যে পরিবারের লিডারদের হত্যা করা হয়েছে পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে। তারা চাচ্ছিল যে পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, কিন্তু তাদের সেই হীন চক্রান্ত ও উদ্দেশ্য সফল হয়নি। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমাকে যে সেলের মধ্যে রাখা হয়েছিল আমি প্রথম না, সেখানে অনেক মানুষকে রাখা হয়েছিল। আমি দেখতে পেরেছিলাম সেখানে দেয়ালে খোদাই করে করে বাংলায় লেখা ছিল, আপনাকে এখানে কতদিন রাখা হবে কেউ বলবে না। সেই লেখা দেখে ভয় পেতাম আমি। পরবর্তীতে মারধর থেকে শুরু করে মেন্টাল টর্চার, যেটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, আপনাকে এসে নিয়ে যাবে মেরে ফেলার জন্য। বাংলাদেশের রাজনীতি কখনো কালো সাদা নয়। এখানে প্রতিটি ইতিহাসের পাশে থাকে এক একটি অন্ধকার ঘর। আয়নাঘর হয়তো এখন আর আগের মতো নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখনো ভাসে এই ভূখণ্ডে, যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, ভয়, প্রতিশোধ আর আত্মত্যাগের ইতিহাসও বয়ে বেড়ানো। হুম্মাম কাদের চৌধুরীর গল্প এক প্রজন্মের প্রতিচ্ছবি, এক রাষ্ট্রের আয়নায় লুকানো সত্য। যখন দেখলাম যে ম্যাডামের উপরে যেই অত্যাচার আবার শুরু হয়েছে, তখন আবার মাঠে নেমে গেলাম আন্দোলনের মুখে। আন্দোলনের সাথে যখন জড়িয়ে যাই, আরেক নতুন প্রেশার চলে আসে যে গুম করেছিলাম, শিক্ষা হয়নি, এইবার নিয়ে গেলে আর ফেরত আসবে না। শুনেছি মোবাইল নাম্বার চেঞ্জ করতে থাকতাম, বদলাতে থাকতাম তাদের চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু এই যেই সিস্টেমের মধ্যে আমরা বসবাস করেছি, এখানে আপনি বেশি দিন লুকিয়ে থাকতে পারেন না। প্রায় 3 মাস আমার একটা পলিটিক্যাল প্রোগ্রামে যাওয়ার পরে শুনলাম যে ঘরের বাইরে ডিবি, এসবি আর অন্যান্য কতগুলি শাখার মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে আম্মা ফোন করে বলে যে বাসায় আসবা না। ঠিক আছে, বাসায় আসবো না। সমস্যা হয়ে গেছে, কার বাড়িতে গিয়ে লুকাবো? কারণ যার বাড়িতে লুকাচ্ছি তাকেও তো আমি বিপদের মুখে ফেলে দিচ্ছি। মনের মধ্যে ওই কষ্টটাও ছিল যে আমি তো কারো বাড়িতেও যেতে পারছি না। 3 মাস একটা কনস্ট্রাকশন সাইটে থাকতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার আত্মীয় স্বজনরা সপ্তাহে একবার করে গোপনে এসে খানা দিয়ে যেত। কিন্তু ওই অবস্থাও কেটেছে যে একটা কনস্ট্রাকশন সাইটের মধ্যে চাদর, কম্বল, বিছানা বানিয়ে থেকেছি। দীর্ঘ নীরবতার পর হুম্মাম কাদের চৌধুরী আবার রাজনীতির ময়দানে। চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তাঁর স্বপ্ন দাদা ফজলুল কাদের চৌধুরী এবং বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো রাজনীতিবিদ হবেন। বাপ দাদার মতন সাধারণ মানুষের মধ্যে মিশে যাবেন, বংশীয় ঐতিহ্য ধরে রাখবেন। বাবার মৃত্যুদণ্ডের 10 বছর পর তিনি ফিরছেন নতুন লড়াইয়ে। হুম্মাম কাদেরের জীবনের গতি এক তরুণ রাজনীতিক থেকে নিখোঁজ বন্দী, তারপর পুনরায় নির্বাচনী প্রার্থী। এই দেশের রাজনীতিতে ক্ষমতা, প্রতিশোধ ও মানবাধিকারের পারস্পরিক টানাপোড়েনকে স্মরণ করিয়ে দেয়। হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ তাকে 2টি কারণে চেনে। একটি হলো তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, আর একটি হলো বাবার স্লোগান নারায়ে তাকবীর। সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় হুম্মাম। এমনকি উপজাতি নারীরাও পুষ্পবৃষ্টি দিয়ে হুম্মাম কাদের চৌধুরীকে বরণ করে নেন আন্তরিকতা ও ভালোবাসায়। রাঙ্গুনিয়ার রাজনীতিতে আসার একটা বিশাল একটা রিজন হচ্ছে কি আব্বা। আসলে এখানে আমরা সবসময় বলি না যে ডাক্তারের ছেলে ডাক্তার হতে চায়, ইলেকট্রিশিয়ানের ছেলে ইলেকট্রিশিয়ান হতে চায়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়। সেরকম কিন্তু একই ধরনেরই। আপনাকে যদি বাস্তবটা বলি, সত্যি কথা বলি, তাহলে হ্যাঁ, বাবা রাজনীতিবিদ ছিল, ওভাবে করেই আমার রাজনীতির প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। আর ওভাবে করেই আব্বার মতো হব, ছোটোকালে বলতাম আব্বার মতো হব। কারণ
আর কিছু না হোক, সবসময় যখন দেখি যে বাবাকে এত সম্মান করছে, এত ভালোবাসা পাচ্ছে, ওটা দেখে তো আমার মনে হতো না এটা একদিন ইনশাল্লাহ আমিও যদি এই লাইনে থাকি, এটা আমার কপালে হয়তো আছে। এই 20 বছরের মধ্যে আমি প্রমাণ করতে পেরেছি যে ওই এক্সপিরিয়েন্স এবং ওই ভরসা আমি পেয়েছি আমার মানুষজনের থেকে, আমার নেতাদের থেকে, আমার কর্মীদের থেকে, সকলের থেকে, যে আমার মধ্যে এমন কিছু আছে যেটা হয়তো মানুষজন আমাকে গ্রহণ করে নিয়েছে। আব্বা আমাকে একটা জিনিস সবসময় বলতো, আমার এখনও মনে আছে, এই জিনিসটা আমি কোনো সময় ভুলবো না। 2008 সালে যখন আব্বা নির্বাচনে 2টা সিটের থেকে দাঁড়াচ্ছিলেন, একজন এসে বলেছিল আব্বাকে যে ভাইজান, ছেলের তো বয়স হয়ে গেছে, আমার কথা বলছিল যে ছেলের তো বয়স হয়ে গেছে, আপনি একটা দাঁড়ান, ওটা আপনার ছেলেকে দাঁড়া করেন। আমার বয়স অনেক কম ছিল তখন। তো আব্বা হেসে বলল, আমার ছেলে এমন কি বিশাল জিনিস যে সে ঘুম থেকে উঠে বলবে আমি নেতা, আর মানুষজন তাকে গিয়ে ভোট দিবে? যেই দিন লোকে ঘরে ঢুকে তার টেনে হেঁচড়ে তাকে বাইর করে বলে যে নেতৃত্ব দেন, তখন সে নেতা হবে, তখন সে যোগ্য হবে। ওটার অপেক্ষায় ছিলাম। টেনে হেঁচড়ে বের করে নাই, নিজ ইচ্ছেই এসছি, কিন্তু এখন ছেড়ে যেতে পারবো না। আমার পরিবার যতটা সহযোগিতা করেছে আমাকে এই রাজনীতিতে আসার জন্য, এই রাজনীতিতে টিকে থাকার জন্য, ওটার জন্য আমি আমার পরিবারকে সবসময় ধন্যবাদ জানাই। কিন্তু আমি রাঙ্গুনিয়ার মানুষকে ধন্যবাদ জানাতে চাই কাজ করে। তাদের জন্যে যদি আমি ভালো কিছু করে দেখাতে পারি, তাহলে মনে করব যে আমি কিছুটা রিপে করতে পেরেছি যে ভালোবাসা আর সাহস তারা আমাকে দিয়েছে। আমার বাবার পাশে তারা 40 বছর পাশে ছিল। এটার জন্যে আমার দায়িত্ব হয়ে গেছে যে রাঙ্গুনিয়ার মানুষকে অন্তত একজন পরিবারের সদস্য হিসাবে তাদেরকে দেখে রাখা। আর শেষ পর্যায়ে আমি তাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতে চাই, পুরা বাংলাদেশের মধ্যে যে ধরনের কষ্ট, যে ধরনের অবিচার, যে ধরনের টর্চার মানুষের উপরে হয়েছে, যেখানে আইন বলতে কিছুই ছিল না, মানুষের উপরে আপনার যে কোনো ধরনের মামলা আপনি দিতে পারেন আর ওটার তদন্ত ছাড়াই ওটা সাজা হয়ে যাচ্ছিল, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে রাঙ্গুনিয়ার মধ্যে এরকম ধরনের অবিচার আমি হতে দিব না। যদি আমাকে আপনারা ওই সম্মান দিয়ে যদি এমপি বানান, তাহলে এতটুকু আমি বলে দিতে পারি যে রাঙ্গুনিয়ার মধ্যে কোনো ধরনের বেআইনি মামলা হবে না, আর কারো উপরে নির্যাতন হবে না। এটাই আমার মেইন লক্ষণ থাকবে। 17 বছরের সেই দুঃসময়, যেখানে সত্য ছিল অপরাধ, প্রতিবাদ ছিল শত্রুতা, আর মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল ভয় নামের শৃঙ্খলে। রাস্তায় রাস্তায় ভেসে বেড়াতো অন্যায়ের ছায়া, হাজার মায়ের কান্না ডুবে যেত ক্ষমতার উল্লাসে। তবু ইতিহাস কখনো চুপ থাকে না। যুবকের বুকের রক্তেই সে লিখে রাখে স্বাধীনতার নতুন অধ্যায়। 17 বছর ধরে দেশটা কেঁদেছে নিঃশব্দে। গুম, হত্যা, ভয় আর অবরুদ্ধ সত্যের ঘেরাটোপে। তবু মানুষ থেমে থাকেনি। অন্ধকারের বুক চিরে তারা খুঁজে নিয়েছে মুক্ত আকাশের আলো। রোদে ঝলমল করছে সোনালি ধান ক্ষেত, ঘর্মাক্ত মুখে হাসি, তবু ক্লান্তি নেই কারো চোখে। এই মাঠ, এই ধানের শীষ, এই মুষ্টিবদ্ধ ঐক্য ও সম্প্রীতি আমাদের চিরন্তন কবিতা।